টাফ কম্পিটিশন চলতেছে পরকিয়া করার, কাকে বাদ দিয়ে কার কথা বলবো দেখা যায় আমি আসলেই অনেক কনফিউজড। সিরিয়ালের নাম দিতে একেবারে গাল ভরা ফোনে দেখা আলো, এদিকে যে নেক্সট লেভেলের চিটিং আর পরকিয়া দেখাইতেছে, একটানা কয়েকটা এপিসোড দেখার পরে দর্শকরা চোখে অন্ধকার ছাড়া আর কিছুই দেখবে না। ভাই নৌকা ডুবির এসেন্স নিয়ে এই লেভেলের ভরাডুবি মার্কা সিকুয়েল হয়েছে দেখলে রবি ঠাকুর কি বিষ খাইতেন নাকি গলায় দড়ি দিতেন আমি ভাবতে পারতেছি না। হেই, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ এসো সিরিয়াল দেখে বাস্তবতা শিখি। তো আজকে আমরা যে ইউনিক চতুর্ভুজ প্রেম কাহিনীটা দেখবো, এবার আর কোনো ত্রিকোণ প্রেম না, এবার ডাইরেক্ট চতুর্ভুজ প্রেম কাহিনী। তো সিরিয়ালের শুরুতেই দেখা যায় যে এই দুই কাপলের মধ্যে বিয়ে শাদী হয়ে যায়। এন্ড এখানে মেইন প্রবলেম মানে নৌকা ডুবির মতো বউ বদলের যে কাহিনীটা হয় সেটার ইনস্টিগেটর ছিল হচ্ছে এই বনলতা। বনলতা অনুভবকে ডিচ করে ওর বয়ফ্রেন্ডের কাছে চলে যাবে দেখেই কিন্তু সবার মধ্যে স্পেশালি অনুভব আর লাজুর মধ্যে এরকম ঘ্যাটট্যাট পাকায় দিয়ে পগার পার হয়ে যায়। তো এই ঘ্যাট পাকানোর পর দুইটা হাইব্রিডাইজড কাপল ফর্ম হয়, গ্রামের ছেলে শহরের মেয়ে আর একটা হচ্ছে গ্রামের মেয়ে শহরের ছেলে। এটাই মেইন কাপল আসলে। তো এই হাইব্রিডাইজেশন। এই দিদি, তুই আবার কেমিস্ট্রি নিয়ে আসলি? এই তুই কি আর কিছু পারিস না? চুপ করবি, কেমিস্ট্রিটা বুঝিস না বলে না তোর কিছুই হলো না। মেইন মজাটা তখন হয় ফ্রেন্ডস যখন বনলতা যেমন অনুভবকে ডিচ করে চলে গেছিল, ওর বয়ফ্রেন্ড ওকে হুবহু সেইভাবেই ডিচ করে দেয়। না তুমি বিবাহিতা, আমি কোনো বিবাহিতা মেয়েকে আর বিয়ে করবো না, হয় তুমি যেখানে আছো ওখানে হ্যাপি হ্যাপি থাকো, না হয়তো অনুভবের কাছে ফিরে যাও। এরকম শীতকাল পরকীয়া কাহিনী সিরিয়ালের মধ্যেও এই একটা সিন ছিল যেখানে আমি পুরো নির্ভেজাল আনন্দ পাইছি। মানে ঐশারিক আনন্দ লাগতেছিল আমার। যে বনলতা প্রথমে এটা ভাবে খুশি হচ্ছিল যে আচ্ছা অনুভব আমাকে পায় নাই তো কি হয়েছে, লাজুকে পাইছে, বউ হারাই আবার একটা বউ পাইছে। সেই বনলতা এখন অনুভবকে আর লাজুর আশেপাশে দেখতে পাচ্ছে না। যদি ট্রানজিশনের কোনো পিক এক্সাম্পল হয় সেটা হচ্ছে এই বনলতা। শুধু যে বনলতা এরকম সেটা কিন্তু না, বনলতার মা ওর থেকে আরো এক কাঠি উপরে যায়। মানে সবকে আপনি লুকায় টোকায় বিয়ে দিবে ওনারা, বিয়ের পর দিন পালায় যাবে ওনার মেয়ে, পালায় যায় গা ঢাকা দিয়ে বয়ফ্রেন্ডের সাথে এত ওরকম লটর পটর করবে ওনার মেয়ে, ফিরে আসার পরে আবার গয়না চুরি করে বেঁচে দিবে ওনার মেয়ে, ধরা পড়ে যায় হ্যান্ড এক্সকিউজ বানাতে থাকবে, সবকিছু ওনার মেয়ে করবে, ওনারা করবে। কিন্তু দোষ হবে অনুভব আর অনুভবের ফ্যামিলির। কেন তোমরা আমার মেয়েকে যথেষ্ট ভালোবাসা দাও নাই, যথেষ্ট অ্যাটেনশন দাও নাই? আন্টি আপনার মেয়ে ভালো বিয়েটা ছেড়ে ভালো ফ্যামিলিটা ছেড়ে ভেগে গেছিল, তারপরে সে আবার ফিরে আসে গয়না চুরি করছে সব কাহিনীটা কিন্তু লুকাইয়া, এরপরও আপনি ছেলের বাড়ির দোষ দিতেছেন। ভাই অনুভবের ফ্যামিলির জন্য আমার অ্যাকচুয়ালি খারাপ লাগতেছে, কি করলো ওরা? কিন্তু শুধু বনলতার বাড়ির লোকজন না, এই সিরিয়ালে লিটারালি প্রায় 90% ক্যারেক্টারই হচ্ছে জাহাবাজ। যেমন বনলতার বাড়ির লোকজন তেমন লাজুর বাড়ির লোকজন। লাজু এক রাত বাসার বাইরে অ্যাক্সিডেন্টালি কাটাইছে কি কাটায় নাই, ওর বাড়ির লোকজন একেবারে গোটা গ্রামের লোকজন নিয়ে এসে লিটারালি ছেলের বাসায় মব করে ব্ল্যাকমেলিং করে লাজুকে পাকাপাকি এখানে গসায় দিয়ে চলে গেল। কেমনে পারে এরা? অবশ্য ফোকটে শহরের বড়লোক আত্মীয় পেলে কেই বাঁচাতে চায়। আমার কাছে সবচেয়ে বিরক্তিকর ক্যারেক্টার লাগছে হচ্ছে এই বুড়ি। এত দেখলে কোনো একটা মানুষ কেমনে করতে পারে? কিন্তু যেদিন থেকে লাজু এই বাসায় আসে সেদিন থেকে করে লাজুকে দেখলে এমন গলা গোলা যায় না, নাটিয়েও না যায়। মানে অনুভবের ঠাকুমার ক্যারেক্টারটা কি লজিক কি করে আমি আমি টোটালি কিচ্ছু বুঝতে পারি না ফ্রেন্ড। উনি সবসময় এমন একটা টুকি টুকি মুখ করে থাকবে যে না ওনার কথা শোনা হয় না, ওনার ছেলের বউরা যা ভালো বোঝে তাই করে, ওনাকে কেউ দাম দেয় না, কিন্তু শেষমেশ কিন্তু থাকে ওনার কথায়। উনি ইমোশনাল ব্ল্যাকমেল করে সবাইকে যেভাবে পারে ওইভাবে রাজি করে লাজু রিসেপশন করে। মানে যার সাথে ওনার নাতির বিয়ে হয় নাই, দেখাশোনা হয় নাই, পরিচয় নাই, তার সাথে উনি লিটারালি রিসেপশন আয়োজন করাইছে। পরকীয়ার ফার্স্ট স্টেপটা আসলে এই ঠাকুমাই দিছে। আরেকদিকে রাজু প্রথম থেকে ওর ইমব্যালেন্সিং অবস্থা থেকে আসলে আমার অনেক খারাপ লাগছিল। জাস্ট একটা সিচুয়েশনের শিকার হয়ে না ওর বাপের বাড়ি ওকে নিতেছে, ওর শ্বশুর বাড়ি ওকে নিতেছে, এই অবস্থায় এখন আসলে ও কোথায় যাবো? তো আর কোনো দেখা পরে দেখি টিমটার খেলা যদি কোনো গেম থাকতো তাহলে ও একেবারে সেই গেমের চ্যাম্পিয়ন হতো। যে গ্রামের লোকেরা ওকে তাড়াই দিছে, তাদের হয়ে উল্টে ওর আশ্রয়তাদের সাথে ঝগড়া করে। আমার গ্রামের লোকরা তো অত কিছু বোঝেনি, ওদের তো অত বোঝ নেই। বেচারি একেবারে সহজ সরল নাবালিকা গ্রামের মেয়ে, ও বোঝে কিচ্ছু বোঝে না, কিন্তু এটা ঠিকই বোঝে প্র্যাঙ্ক করতে করতে কিভাবে শহরের বড় লোক ছেলের কোলে উঠে পড়তে হয়। লাজু একদিকে সুদেবকেও টোটালি ডিভোর্স দিয়ে ছাড়তেছে না, আরেকদিকে অনুভবের কিছু একটু হতে না হতেই চারপাশে শ্বশুর শ্বশুর করে হাতিয়ে বাজাইতেছে। আসলে যতটা অবুঝ নিরীহ লাগে ওকে তো ততটাও অবুঝ আর নিরীহ না। আরেকদিকে অনুভব, মা হারালে মা পাওয়া যায় না কিন্তু বউ হারালে বউ পাওয়া যায়, এই মর্মে একদম মন থেকে বিশ্বাস। বাইরে বাইরে যতই অসহ্য ডিসকাস্টিং এই টাইপের একটা ভাব লাজুকে দেখাত না কেন, আস্তে আস্তে ও লাজুকেই মনে মনে বউ বলে মানে নিছে। দুইজনে দুইজনের মনের কষ্টে সান্ত্বনা দেয়। প্রথমে বন্ধু, তারপর বন্ধু থেকে মোর দ্যান ফ্রেন্ডস, তারপর মোর দ্যান ফ্রেন্ডস থেকে বউয়ের মতো এবং বরের মতো হয়ে উঠতে থাকে। হ্যাঁ বউ আর বরের মতোই বললাম, কারণ একজনের অ্যাক্সিডেন্ট হলে আরেকজন কেবিনের পাশে যায় পুরো বউয়ের মতো করে বসে থাকে, আরেকজনকে কোণঠাসা করা হলে অনুভব সাপোর্টিভ বরের মতো করে সেখানে যায় হাজির হয়।
সবাই লাজুকে বাঁচাতে থাকে। তো এটাকে বউয়ের মতো পরের মতো বন্ধু বন্ধু বলে থাকে আসলে লাভ নাই, কারণ এরকম কোনো সম্পর্ক হয় না। বিয়ের মধ্যে থাকে যদি আরেকটা কোনো সম্পর্কে সে মেন্টালি হোক ফিজিক্যালি হোক কোনোভাবে অ্যাটাচ থাকে তাহলে সেটাকে পরকীয়াই বলে। পরকীয়া ইজ পরকীয়া। মেইন প্রবলেমটা তখন শুরু হয় যখন লাজু অন্য নায়িকাদের মতো ভাবে আমি মহান হয়ে যাব, আমি খিটকেলকে তার বউয়ের হাতে তুলে দিয়ে নিজের সংসারে চলে যাবো। মেইন প্রবলেমটা এইখান থেকেই শুরু হয় এবং এখানে আমার কাছে সবচেয়ে জিনিসটা মাথা নষ্ট লাগে যখন বনলতাকে করে ফিরায় নিয়ে আসলো। লাজু ওকে কিছু বললো না যে না আমার মনের মধ্যে অনুভবের প্রতি ফিলিংস হয়েছে। আবার অনুভবের সাথে বনলতা এতভাবে কথা বললো, অনুভবও একবার মুখ ফুটে বললো না যে আমার কাছে তোমার প্রতি আর কোনো ফিলিংস নাই, আমি এখন মনে মনে লাজুকেই বউ হিসেবে মেনে নিচ্ছি। মানে দুজনের মনেই দুজনের প্রতি ফিলিংস আছে সেটা ওরা বুঝতেওছে, কিন্তু কেউ নিজের গায়ে কাঁধা লাগাবে না দেখে বনলতাকে আবার সুন্দর করে ভদ্র সাজে ফিরাইও দিয়ে আসলো। কি দরকার ছিল ভাই? লজিক্যাল গ্রাউন্ড তো ছিলই, দুজনের সঙ্গে দুজনকে নিতেছিল না, বললেই পারতো না তোমরা তখন আমাদেরকে বেল দাও নাই, ততদিনে আমাদের মধ্যে নিজেদের মধ্যে প্যাচাপ হয়ে গেছে, তারপরে বিয়ে করে সুন্দর করে থাকতো। পুরানো বন্ডটাও রেখে দিছে, এদিকে যে নতুন বন্ডটা হয়েছে সেটাও কাটতেছে না। এইরকম পরকীয়া স্টেজেই নাটকটা চলতেছে। এটাকে পরকীয়াই বলে, বারবার বন্ধু বলে থাকার কোনো দরকার নেই। ইনফ্যাক্ট বনলতাকে ফিরাই নিয়ে আসার পরও অ্যাটলিস্ট তুমি তাই দিয়ে পুলিশে দিয়ে দিলেই ডিভোর্স দিতে পারতো, ত্রিকোণ প্রেমটা ভেঙে তার একটা স্টেবল সিস্টেম আসতে পারতো। ও সরি, আমি তো সুদেবের কথা টোটালি ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি সুদেবকে কেউ বেল দেয় না, যখন ও লাজুকে ফিরাই নিয়ে যাওয়ার কথা বলছে তখন ওর মা বাবা ওকে বেল দেয় নাই। আর এখন লাজুর সাথে বই টই ছিঁড়ে ফেলা, মারপিট করা এসব করার পর আসলে কোনো মেয়ে বেল দেয়ও না। তো ও অ্যাকচুয়ালি সিন থেকে বাদ, এটা মূলত এখন এই তিনজনের মধ্যে জীবন প্রেমটা আছে। লাজু চাইলে মিথ্যা কথা বলার জন্য, ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য অনেক ভাবে ওকে ডিভোর্স দিতে পারতো, কিন্তু সে ডিভোর্স পেপার নিয়ে যাওয়ার পরও সে নাকচ করে বলছে না আমি তো ডিভোর্স দিব না, আমি সংসার করবো। পুরানো সঙ্গীদেরকেও ছাড়বে না, আবার নতুনটাকেও পুরাপুরি ছাড়ে দিবে না, যেহেতু কিছু একটা হলেই লাজু হয়, লাজু অনুভবে চারপাশ দিয়ে ঘুরে, নইলে অনুভব লাজু চারপাশ দিয়ে ঘুরে। তারা এভাবে পরকীয়া করতে থাকবে, আর যতক্ষণ না ডিরেক্টরের ইচ্ছা হবে যে আমি নতুন কোনো কাহিনী আনবো ততক্ষণ পর্যন্ত এই পরকীয়াই চলতে থাকবে। আপনারা পরকীয়া করতে থাকেন, এদিকে আমরা কিছু ক্রিঞ্জ কন্টেন্ট পাই ভিডিও বানানোর জন্য, আপনারা চালাই যান। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্টে জানাবেন এই টাইপের আর কি ভিডিও আপনারা দেখতে চান, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওটা শুধুই মজার জন্য তৈরি, তাই প্লিজ কেউ পার্সোনালি নিয়ে নিজে অফেন্ডেড হবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।